বাংলা ভাষার আকর্ষণীয় কিছু গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে জটায়ু স্টোরিজ। আজ আপনাদের জন্য আমাদের গল্প সুইসাইড পয়েন্ট। Making any kind of digital copy of this content which leads to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এই গল্পের কোনো ঘটনা বা চরিত্রের কোনো সম্পর্ক নেই। গল্প রচনা, গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে আমি দীপঙ্কর দাস। পরিকল্পনা, পরিচালনা ও আবহ সঙ্গীতে দীপঙ্কর দাস। পোস্টার ডিজাইন অভিষেক ব্যানার্জি। শুরু হচ্ছে সুইসাইড পয়েন্ট। গাড়ি থেকে নেমে পরিমল বলল, এই দেখ, এখানে একটা রেস্টুরেন্ট আছে, চা খাবি নাকি? এই তো আসার সময় রাস্তায় চা খেলি। দাঁড়া, আগে স্পটটা দেখি। বেড়ানো শেষ হলে ফিরে এসে না হয় আবার চা নিয়ে বসা যাবে। গাড়ির দরজা খুলে নামতে নামতে বলল রমেন। ইতিমধ্যে আমিও গাড়ি থেকে নেমে পড়েছিলাম। বললাম, এখনই 11টা বাজে, ফিরতে ফিরতে দুপুরে ভাত খাবার টাইম হয়ে যাবে, একেবারে লাঞ্চ করে নেব। চল এখন দেখি দাঁড়িয়ে ধীর জায়গাটা কেমন। আমরা তিনজন বন্ধু মিলে সিকিম বেড়াতে এসেছি। পরিমল চৌধুরী, রমেন সাহা আর আমি বিজয় নন্দী। আমরা তিনজনে একসাথে একই কলেজে পড়েছি। আপাতত সিকিমের রাজধানী গ্যাংটকের পবন রেসিডেন্সি নামের একটা হোটেলে একটা 3 বেডরুম নিয়ে থাকছি, আর সেখান থেকেই বাসে বা গাড়ি ভাড়া করে এদিক ওদিক ঘুরছি। গতকাল গিয়েছিলাম ছাঙ্গু লেক, নাথুলা আর বাবা মন্দির। আজ একটা ছোট 4 চাকার গাড়ি ভাড়া করে তাড়ে ভিড়ে এসেছি। এটা দক্ষিণ সিকিমের নামচি জেলার মধ্যে পড়ে। পরিমল যে রেস্টুরেন্টের কথা বলছিল, দেখলাম তার নাম টেস্ট অফ সাদাম। আমাদের গাড়িটা ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে। রেস্টুরেন্টের পাশে দুটো গুমটি ছাড়া ধারে কাছে আর দোকানপাট বিশেষ নেই। গুমটিগুলোকে বাঁদিকে রেখে আমরা রাস্তা ধরে এগিয়ে গেলাম। একটু এগিয়েই রাস্তাটা একটা পাহাড়কে বেড় দিয়ে ডান দিকে বাঁক নিয়েছে। সামনে রাস্তার ধারে একটা সিমেন্টের ছাউনি দেওয়া বসার জায়গা, দেখতে অনেকটা বাস স্ট্যান্ডের মতো। আর তার বাঁদিকে একটুখানি খোলা জায়গার পর একটা লোহার গেট। গেটের পাশে একটা ছোট ইটের ঘর, সেটার গায়ে খানিকটা প্লাস্টার করা থাকলেও রং করা নেই। কোন দিকে যাব বুঝতে না পেরে আমরা পিছন ফিরে আমাদের গাড়ির ড্রাইভার সুজন সুব্বার দিকে তাকালাম। সে ব্যাপারটা বুঝতে পেরে হাতের ইশারায় আমাদের বাঁদিকে, মানে লোহার গেটের দিকে যেতে বলল। আমরা সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম গেটের পাশে যে ছোট ঘরটা আছে সেটাই তারেভির ভিউ পয়েন্টের টিকিট কাউন্টার। তার ভিতরে লোহার গ্রিল দেওয়া জানালার পিছনে একজন লোক বসে আছে। টিকিটের দাম জনপ্রতি 20 টাকা করে। আমি টিকিট কাটছি, এমন সময় রমেন বলল, আরে দেখ, এটা একটা সুইসাইড পয়েন্ট। ভিউ পয়েন্টটা নিশ্চয়ই খুব উঁচু আর খাড়াই হবে। দেখি রমেন গেটের ওপাশে একটা হলুদ সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। পরিমল বলল, দারুণ ভিউ হবে, চল চল। আমি টিকিটগুলো পকেটে ঢুকিয়ে লোহার গেট খুলে ভিতরে ঢুকলাম। সামনে একটা পাথরের টালি বসানো লম্বা চত্বর, তার দুদিকে পাতাবাহার গাছের সারি। চত্বরটার শেষে বাঁদিকে সবুজ রং করা দুটো লোহার বেঞ্চি পাতা আছে, আর তার পাশে একটা গোল সিমেন্টের ছাউনি। তার নিচে দুদিকে বসার জন্য সিমেন্টের বেদি করা আছে। বেদিগুলো দুপাশে রেখে ছাউনিটার তলা দিয়ে এগিয়ে গেলে সামনে সিঁড়ি নেমেছে। আমরা ছাউনি পেরিয়ে সিঁড়ির গোড়ায় গিয়ে দাঁড়ালাম।
তারেভিরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট, ফলে আশেপাশের অনেকটা বিস্তৃত অঞ্চল এখান থেকে চোখে পড়ে। আমরা একটা পাহাড়ের একদম চূড়ায় দাঁড়িয়ে আছি। এখান থেকে দৃশ্যটা খুবই সুন্দর। দুদিকে যতদূর চোখ যায় ছোট বড় পাহাড়ের ভিড়, তাদের গায়ে গালচের মতো বিছিয়ে আছে সবুজ বনানী, আর তার উপর ছড়িয়ে পড়েছে সকালের উজ্জ্বল রোদ। আমাদের সামনের সিঁড়িটাও টালি দিয়ে বাঁধানো, এমন কিছু চওড়া নয়, পাশাপাশি বড়জোর 2-3 জন হেঁটে যেতে পারে। সেটা পাহাড়ের মাথার উপর দিয়ে চলে গেছে একেবারে পাহাড়ের শেষ প্রান্ত অবধি। তারপরেই পাহাড়টা একদম খাড়া নেমে গেছে নিচের দিকে। ওই শেষের ওখানটাই বোধহয় ভিউ পয়েন্ট, বুঝলি বিজয়? রমেন তার ডান হাতটা দূরের দিকে বাড়িয়ে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল। আমি বললাম, তাই তো মনে হচ্ছে, চল এগোনো যাক। এ যা দেখছি, ওখানে পৌঁছতে তো প্রায় 1/2 মাইলটা হাঁটতে হবে। বলে আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। দূরে যে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, সেটা আমরা যেখানে আছি সেখান থেকে কিছুটা নিচুতে, তাই সেখানে যাবার সময় উতরাইতে নামতে হবে, আর ফেরার সময় চড়াই ভাঙতে হবে। তবে ঢাল এমন কিছু বেশি না, আর এখান থেকে যতদূর দেখা যাচ্ছে তাতে মনে হয় প্রায় পুরো রাস্তাটাই টালি দিয়ে বাঁধানো। কিছুটা নিচে নামার পর বাঁ দিকে শুরু হলো পাইন গাছের ঘন জঙ্গল। রাস্তার ডান দিকটা রেলিং দিয়ে ঘেরা, রেলিংয়ের পাশ থেকেই নেমে গেছে অতল স্পর্শী খাদ। সেদিকটা ভীষণ খাড়াই। ওই দিকেই অনেক দূরে একটা নদী দেখা যাচ্ছে। রমেন বলল সেটা তিস্তা। নদীটা পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে পাশ কাটিয়ে বয়ে গিয়ে শেষে হারিয়ে গেছে পাহাড়ের ভিড়ে। এদিকটায় পাহাড়ের গায়ে কোনো গাছপালাও নেই, কিছুটা শুকনো ঘাসে ঢাকা, বাকিটা শুধুই শক্ত পাথর। পরিমল বলল, ডান দিকটা তো দেখছি গোটাটাই সুইসাইড পয়েন্ট। এদিকে একবার পড়ে গেলে ওঠার আর কোনো চান্সই নেই, কোনো গাছপালাও নেই যেটা ধরে বাঁচতে পারবি, আর কোথায় গিয়ে যে পড়বি সেটা এত উঁচু থেকে দেখতেই পাওয়া যাবে না। রমেন রেলিংয়ের ওপর ভর দিয়ে মাথাটা বাড়িয়ে একবার নিচটা দেখে নিয়ে বলল, অত নিচে গিয়ে পড়লে হাড় গোড়ো খুঁজে পাওয়া যাবে না, সব চুরমার হয়ে যাবে। বাঁদিকে পাইনের জঙ্গলটাও পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নেমে গেছে, তবে এদিকে ঢালটা কম। আরও কিছুটা এগোবার পর বাঁদিকে রাস্তার ধারে পাইন গাছে ঘেরা একটা বসার জায়গা দেখতে পেলাম। আগেরটার মতো এটাতেও একটা গোলাকার সিমেন্টের ছাউনির তলায় বসার জন্য বেদি করা আছে। তবে আমরা এখানে বসলাম না, এখনও এমন কিছু ক্লান্ত হইনি, কারণ একে পাহাড়ের ঢাল খুব কম, তার উপর আমরা উতরাইয়ে নামছি। রোদ থাকলেও গায়ে লাগছে না, কারণ পাহাড়ের উত্তর দিক মানে ডান দিক থেকে একটা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের সবার গায়ে উলের গেঞ্জি, গরম জামা আর জ্যাকেট থাকা সত্ত্বেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমরা চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে রাস্তাটা ধরে এগোতে থাকলাম। বাঁদিকে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে মাঝে মাঝে এক একটা পায়ে চলা মাটির রাস্তা ঢুকে গেছে। সেদিকে তাকালেই ইচ্ছে করে সেই রাস্তা ধরে বনের মধ্যে হারিয়ে যেতে। যেতে যেতে রাস্তার ধারে আরও দুটো সিমেন্টের ছাউনি দেয়া বসার জায়গা পড়ল। তার মধ্যে প্রথমটায় দেখলাম 2 জন লোক বসে রয়েছে। দেখলেই বোঝা যায় তারা স্থানীয় লোক নয়, বেড়াতে এসেছে। তাদের সাথে কথাবার্তা বলে জানলাম যে তারা আর এগোবে না, এখান থেকেই ফিরে যাবে। এছাড়া সারা রাস্তায় আর কোনো লোক দেখতে পেলাম না। জায়গাটা ভীষণ নির্জন। আমরা শেষের ছাউনিটা অতিক্রম করার পর দেখলাম রাস্তা আর বেশি বাকি না, প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে হাওয়ার জোরটা আরও বেশি। যত এগোচ্ছি বাতাসের বেগ যেন ততই বাড়ছে। পাইন গাছের পাতায় ঝড়ঝড় শব্দ তুলে ছুটে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। কোথা থেকে যেন কানে আসছে জলস্রোতের হালকা কুলুকুলু আওয়াজ। রমেন বলল সেটা রঙ্গিত নদীর আওয়াজ হতে পারে। সে নাকি ড্রাইভার সুব্বাজির সঙ্গে কথা বলে জেনেছে যে এই পাহাড়ের ঠিক তলা দিয়েই বয়ে গেছে সিকিমের অন্যতম প্রধান নদী রঙ্গিত। আরও খানিকটা যাবার পর ডান দিকে একটা মন্দির পড়ল। উঁচু সিমেন্টের বেদির ওপর
বাঁশের বেড়া দিয়ে ঘেরা আর পাতার ছাউনি দেয়া ছোট মন্দির, তার মধ্যে এক ব্যাঘ্রবাহিনী দেবী মূর্তি। এখানে আর রাস্তায় টালি বসানো নেই, তার বদলে শুধুই কংক্রিটের ঢালাই করা পথ। সেটা পাহাড়টাকে ডান দিকে রেখে ঢালু হয়ে নিচের দিকে নেমেছে। আরও খানিকটা এগিয়ে যাবার পর ডান দিকে পাহাড়টা যেখানে আবার নেমে এসে রাস্তায় মিশেছে, সেখান থেকে পথটা সমতল। গজ 15-20 সামনে গিয়ে সেটা শেষ হয়েছে, আর তারপরেই শুরু হয়েছে জঙ্গল। পথটা সামনে এসে আমরা থমকে দাঁড়ালাম। সেটা এতই সরু আর তার দুপাশে পাহাড়ের ঢাল নিচের দিকে এতটাই খাড়া যে সেটা দিয়ে হেঁটে যেতে রীতিমতো ভয় করবে। রমেনের আবার অ্যাক্রোফোবিয়া আছে, মানে উচ্চতা ভীতি। বেশি উঁচু থেকে নিচের দিকে তাকালে ওর মাথা ঘোরে। রমেন বলল, আর যাবি ওদিকে? পথ তো শেষ। তাছাড়া এইখানটাই তো ভিউ পয়েন্ট বলে মনে হচ্ছে। তারপর উপরে আকাশের দিকে তাকিয়ে আবার বলল, উপরে তাকিয়ে দেখ, কতগুলো শকুন চক্কর মারছে। ব্যাপারটা আমার ঠিক ভালো ঠেকছে না। আমরা উপরে তাকিয়ে দেখলাম আমাদের ঠিক মাথার উপর অনেক উঁচুতে কয়েকটা বড় পাখি আকাশে চক্রাকারে উড়ছে। আমি বললাম, ধ্যাৎ, এগুলো শকুন নয়, বাজ অথবা ঈগল হবে। এত দূর থেকে ঠিক বুঝতে পারছি না, তবে শকুন হলে গলার কাছটা সরু আর লম্বা হতো। এগুলোর গলায় অনেক পালক আছে। পরিমল ঠাট্টার সুরে বলল, চল চল, ভিতু কোথাকা, পাখি দেখে ভয় পাচ্ছে। ওরা কি তোকে খেয়ে ফেলবে? মানুষই তো পাখি ধরে খায়। পাখিতে মানুষ ধরে খাচ্ছে এরকম শুনেছিস কখনো? এগুলো কি টেরোডাক্টিল? পরিমলের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। রমেন বিরক্ত মুখে বলল, বাজে না বকে ওদিকে যাবি কিনা বল। আমি বললাম, চল না, সিমেন্টের রাস্তাটা পেরিয়ে ওই পাথরগুলোর ওপর বসে একটু আড্ডা মারি। এই তো সবে 11:30 বাজে, হাতে এখনো অনেক সময় আছে, কিছুক্ষণ বাদে না হয় ফিরি। আমরা খুব সাবধানে কংক্রিটের সরু রাস্তাটা পেরিয়ে এলাম। রমেন পরিমলকে ধরে ভয় ভয় জায়গাটা পার হলো। এদিকে এসে আমরা কয়েকটা পাথরের উপর ছড়িয়ে ছিটিয়ে বসলাম। রমেনের পিঠে একটা ছোট ব্যাগ ছিল। সে তার ভেতর থেকে একটা ছোট ডিজিটাল ক্যামেরা বের করে দূরের নদীটার দিকে তাক করে ছবি তুলতে লাগলো। আমি একটা নিচু পাথরের ওপর জঙ্গলের দিকে মুখ করে বসে পড়লাম। উঁচু গাছগুলোর গোড়ায় বুনো ঝোপ আর আগাছার জঙ্গল। শীতের প্রায় শেষ, তাই গাছের পাতাগুলো একটু বিবর্ণ। সামনে হাতকুড়ি দূর থেকে জঙ্গলটা পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। এই জঙ্গলটায় পাইন ছাড়াও ওক, জুনিপার আর রডোডেনড্রনও দেখতে পেলাম। তার মধ্যে একটা ওক গাছের গুঁড়ির উপর মাটি থেকে 10 হাত উঁচুতে একটা গাঢ় বেগুনি রঙের ডেনড্রোবিয়াম জাতের অর্কিড ফুটে আছে। পরিমল পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করতে করতে বলল, আমার কথাটা কিন্তু দেখ মিলে গেল। সুইসাইড পয়েন্ট থেকে ভিউটা সত্যিই দারুণ, তবে ঠান্ডাটা এখানে অনেক বেশি, খুব বেশিক্ষণ বসা যাবে না। ফেব্রুয়ারিতে হিমালয়ে ঠান্ডা একটু বেশি তো হবেই, তার উপর আমরা এত উঁচুতে রয়েছি। এটুকু সহ্য করতে না পারলে এত সুন্দর দৃশ্য তুই উপভোগ করবি কী করে? আর এই সুন্দর দৃশ্যের জন্যই তো পাহাড়ে বেড়াতে আসা, কি বল রমেন? বলে আমি রমেনের দিকে তাকালাম। রমেন দেখি তার ক্যামেরাটাকে আকাশের দিকে ঘুরিয়ে ভিউ ফাইন্ডারে চোখ রেখে এক মনে কি যেন দেখছে। আমি উপরে তাকিয়ে দেখলাম পাখিগুলো আগের থেকে অনেকটা নিচে নেমে এসেছে, তবে আগের মতোই সেগুলো আকাশে চক্রাকারে উড়ছে। কি ব্যাপার রমেন, কি দেখছিস? আমি জিজ্ঞাসা করলাম। পাখিগুলো বোধহয় পাহাড়ি বাজ, বুঝলি, ঘুরতে ঘুরতে ক্রমশ নিচের দিকে নামছে, বলল রমেন। পরিমল দূরে তিস্তার দিকে চোখ রেখে হেসে বলল, তোর মুখটা দেখে ওদের মনে হয়েছে যে তুই সুইসাইড করবি, তাই তোকে খাবার লোভে নেমে আসছে। বলে মুখে একটা সিগারেট নিয়ে দেশলাই জেলে সেটাকে ধরাতে গেল। কিন্তু দেশলাইটা জ্বালতেই একটা জোরালো হাওয়ার ধাক্কায় কাঠিটা নিভে গেল। পরিমল বিরক্ত হয়ে দেশলাই বাক্সটা থেকে আর একটা কাঠি বের করল। সেটাও জ্বলল বটে, কিন্তু সিগারেট ধরানো গেল না। আবার একটা হাওয়ার ধাক্কা এসে সেটাকেও নিভিয়ে দিল। কি অদ্ভুত রে ব্যাপার রে বাবা,
কাঠিটা জ্বাললেই হওয়াটা জোর হয়ে যায়। বিড়বিড় করে বলল পরিমল। বলে আর একটা কাঠি বের করে যেই জ্বেলেছে আবার সেই একই ব্যাপার। এভাবে প্রায় 7-8টা কাঠি নষ্ট হওয়ার পর সিগারেটটা ধরল। পরিমল এবার নিশ্চিন্ত মনে সিগারেটে একটা সুকটান দিয়ে ইয়ার্কির ছলে বলল, এটা মনে হয় রমেনের পিছনে লাগার ফল, বুঝলি বিজয়? মনে মনে ও আমাকে অভিশাপ দিয়েছে। আমি হেসে রমেনের দিকে তাকালাম। রমেন আগের মতোই আকাশের দিকে চোখ রেখে বসেছিল। গম্ভীর গলায় বলল, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই জন্যই তোর কাঠিগুলো ওরকম নিভে যাচ্ছিল। কিন্তু এদিকে তো দেখছি পাখিগুলো আরো তলায় নেমে এসেছে। আমি মাথা তুলে দেখলাম সত্যিই পাখিগুলো অনেক কাছে চলে এসেছে। এখন মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের খড়গের মতো বাঁকানো ঠোঁট আর তীক্ষ্ণধার নখগুলো। আমি সেদিক থেকে চোখ নামিয়ে রমেনকে বলতে যাচ্ছিলাম যে পাখিগুলো বোধহয় কোনো খাবারের সন্ধান পেয়েছে, তাই নিচে নামছে, কিন্তু হঠাৎ পরিমলের দিকে চোখ পড়ায় থমকে গেলাম। দেখি পরিমলের সিগারেট থেকে যে ধোঁয়া উঠছে সেটা বাতাসে ছড়িয়ে না গিয়ে ওরই মুখের সামনে হাতখানেক দূরে বৃত্তাকারে কুণ্ডলি পাকাচ্ছে, আর তার মধ্যে ক্রমশ একটা মানুষের মুখের আকৃতি ফুটে উঠছে। পরিমলও সেটা লক্ষ্য করেছে, আর সেটা দেখে সে যে ভয় পেয়েছে সেটা তার পাথর থেকে উঠে ধীরে ধীরে পেছিয়ে আসা থেকেই বুঝতে পারলাম। তার মুখে যুগপৎ বিস্ময় ও অবিশ্বাস। আমার অবস্থাও তথৈবচ। আমি ধোঁয়াটার দিকে লক্ষ্য রেখে আস্তে আস্তে বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে পাশে বসে থাকা রমেনের কাঁধে হাত রাখলাম। রমেন ওর ক্যামেরাটা ব্যাগে পড়ছিল। আমার দিকে না তাকিয়ে ব্যাগের চেনটা টেনে বন্ধ করতে করতে জিজ্ঞাসা করলো, কি হলো, এবার উঠবি নাকি? আমি ধোঁয়াটার দিক থেকে চোখ না সরিয়েই বললাম, দেখ এদিকে। রমেন আমার দৃষ্টি অনুসরণ করে কুণ্ডলি পাকাতে থাকা ধোঁয়াটাকে দেখতে পেল। ওর মুখ থেকে একটা ভয়ার্ত আওয়াজ বেরিয়ে এলো। এদিকে দেখি ধোঁয়াটা কুণ্ডলি পাকাতে পাকাতে ক্রমশ একটা নেপালি মেয়ের মুখের মতো চেহারা নিচ্ছে। আশ্চর্য ব্যাপার যে বেশ জোরালো হাওয়া থাকা সত্ত্বেও ধোঁয়াটা ভেঙে ছড়িয়ে যাচ্ছে না। এবার দেখলাম সেই মুখটায় অনেকগুলো সরু সরু কালো রেখা ফুটে উঠল। চীনামাটির পাত্র ধাক্কা লেগে ফেটে গেলে যেরকম সূক্ষ্ম সূক্ষ্ম আঁকা বাঁকা ফাটল দেখা দেয়, ঠিক সেই রকম। কালচে সবুজ জঙ্গলের প্রেক্ষাপটে সেই ধোঁয়াটে সাদা মুখ আর তার উপর কালো ফাটলগুলো ক্রমশ আরো স্পষ্ট হয়ে উঠতে লাগলো, আর সেই ফাটল থেকে বেরিয়ে আসতে লাগলো লাল রক্তের স্রোত। ও কি? রমেন একটা অস্ফুট আর্তনাদ করে ব্যাগটাকে পিঠে নিয়ে পিছন ফিরে দৌড়তে শুরু করলো। পরিমলও তৎক্ষণাৎ তার পিছু নিল। আমিও এক লাফে পাথরের উপর থেকে উঠে দাঁড়িয়ে পরিমলের পিছনে ছুটতে শুরু করলাম। কংক্রিটের সরু রাস্তাটার সামনে এসে আমি একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। দেখলাম ধোঁয়ায় গড়া মুখটা হঠাৎ এক ধাক্কায় ভেঙে গিয়ে একটা কুর্তি সুরুয়াল পরা নেপালি মেয়ের চেহারা নিল। তারপর সেটা ভীষণ এক গর্জন করে হাওয়ার বেগে ভেসে এসে আমাকে এক প্রচণ্ড ধাক্কা মেরে ছুটে গেল পাইন বনের দিকে। সেই দারুণ ধাক্কায় আমি আঁচড়ে পড়লাম সামনে থাকা পরিমলের ওপর, আর পরিমল গিয়ে পড়ল রমেনের গায়ের ওপর। রমেন তখনও সেই কংক্রিটের সরু রাস্তাটা পুরোটা পেরোতে পারেনি। সে পরিমলের ধাক্কায় টাল সামলাতে না পেরে পড়ে গেল বাঁদিকের খাদে। পরিমল তক্ষুনি রাস্তার ওপর উপুড় হয়ে শুয়ে পড়ে রমেনের জ্যাকেটের ডান হাতের আস্তিনটাকে খামচে ধরল। রমেন অন্য হাতে কিছু শুকনো ঘাস আঁকড়ে ধরে উঠে আসার চেষ্টা করতে লাগলো, আর তখনই আবার দেখতে পেলাম বাজ পাখিগুলোকে। তারা ডানা মেলে হাওয়ায় ভেসে নেমে এসে ঠোঁট আর নখ দিয়ে আঁকড়ে ধরল রমেনের জ্যাকেট আর প্যান্ট। তারপর প্রাণপণে ডানা ঝাপটে রমেনকে রাস্তার ওপর তুলে দিয়ে আবার ফিরে গেল আকাশে। পাখিগুলোর এরকম আচরণের মানে বের করার মতো সময় বা মনের অবস্থা কোনোটাই আমাদের ছিল না। রমেন উঠে দাঁড়াতেই আমরা আবার ছুটতে শুরু করলাম সেই ছোট মন্দিরটার দিকে। কিন্তু মন্দিরের কাছাকাছি পৌঁছবার আগেই কে যেন পরিমলের জ্যাকেটটাকে পেছন থেকে চেপে ধরল। পরিমল অনেক চেষ্টা করেও আর এগোতে পারল না, পড়ে গেল রাস্তার ওপর। আমরা আতঙ্কিত হয়ে দেখলাম কে যেন অদৃশ্য হাতে পরিমলের জ্যাকেটের একটা কোণ চেপে ধরে উল্টো দিকে প্রবল বেগে টানছে। পরিমল প্রাণপণে চেষ্টা করতে লাগলো নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু পারল না। টানের চোটে জ্যাকেটটা ফরফর করে ছিঁড়ে গেল। আমি আর রমেন তখন ঝাঁপিয়ে পড়ে পরিমলকে টেনে হিঁচড়ে মুক্ত করার চেষ্টা করতে লাগলাম। এভাবে প্রায় মিনিট 3 লড়াই করার পর হঠাৎ জ্যাকেটটা ছিঁড়ে দুটুকরো হয়ে গেল, যার একটা অংশ রয়ে গেল পরিমলের গায়ে আর অন্যটা
সেই অদৃশ্য কারোর হাতে। পরিমল মুক্ত হতেই আমরা আবার তীর বেগে ছুটতে শুরু করলাম। কিন্তু মন্দিরের পাশ দিয়ে যখন যাচ্ছি তখন একটা বড় গাছের ডাল হঠাৎ এসে পড়ল ঠিক পরিমল আর আমার মাঝখানে। পরিমল একটুর জন্য বেঁচে গেলেও আমি গাছের ডালটায় হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়লাম সিঁড়ির ওপর। পরিমল আমাকে ধরে টেনে তুলল, বলল, ছোট বিজয়, ছোট ছোট ছোট, পালা পালা। আমি আবার দৌড়তে শুরু করলাম। পেছন থেকে একটা নারী কণ্ঠের জান্তব আর্তনাদ শুনতে পেলাম। এবারে সে যেন নিষ্ফল আক্রোশে গর্জন করছে। আমরা থামলাম না। চড়াই ভেঙে ছুটতে ছুটতে প্রথম বসার ছাউনিটা পেরিয়ে একেবারে দ্বিতীয় ছাউনিটার কাছে এসে দাঁড়িয়ে পড়ে হাঁপাতে লাগলাম। রমেন ক্লান্তিতে নুয়ে পড়ে দুহাত হাঁটুর ওপর রেখে জোরে জোরে দম ফেলতে লাগলো। একটু স্বাভাবিক হবার পর আমি বললাম, এখানেও থাকাটা ঠিক হবে না। চল চল একেবারে টিকিট কাউন্টারের সামনে গিয়ে বিশ্রাম নেব, আবার যদি আক্রমণ করে। অন্যরা আমার কথায় সায় দিয়ে আবার সিঁড়ি ভেঙে ছুটতে শুরু করলো। তারপর আর একবারও না থেমে আমরা টিকিট কাউন্টারের সামনের চত্বরটায় এসে পৌঁছলাম। এতটা চড়াই ভেঙে এসে তখন আমাদের সবারই জিভ বেরিয়ে গেছে, তাই চত্বরের পাশে রাখা লোহার বেঞ্চিতে বসে একটু জিরিয়ে নিলাম। তারপর কাউন্টার পেরিয়ে গেট দিয়ে বাইরে এসে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। আমাদের ড্রাইভার সুজন কাছেই একটা গুমটি দোকানের সামনে দাঁড়িয়েছিল। আমাদের গাড়ির দিকে আসতে দেখে সে এগিয়ে এলো। তারপর আমরা তাড়াহুড়ো করে সবাই গাড়িতে উঠে বসতে সুজন গাড়ি ছেড়ে দিল। কিছুটা যাবার পর সুজন সুব্বা পরিমলের দিকে ফিরে বলল, आपका जैकेट को क्या हुआ? फट गया कैसे? তখন আমরা তাকে সুইসাইড পয়েন্টের পুরো ঘটনাটা খুলে বললাম। সব কিছু শোনার পর সুজন আমাদের হিন্দিতে যেটা বলল সেটা আমি বাংলা করে দিচ্ছি। সে বলল যে বছর 7 আগে দুটি স্থানীয় নেপালি ছেলে মেয়ে ওই ভিউ পয়েন্টে ঘুরতে যায়। দুজন দুজনকে ভালোবাসত, কিন্তু ওখানে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে তাদের নিজেদের মধ্যে ভীষণ ঝগড়া হয়। ঝগড়া বাড়তে বাড়তে ক্রমে এমন একটা সময় আসে যখন মেয়েটি রাগের বশে খাদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায়। ছেলেটি তখন মেয়েটিকে বাঁচাবার জন্য তার জামাটাকে হাত দিয়ে টেনে ধরে, কিন্তু বাঁচাতে পারে না। উপরন্তু মেয়েটি তাকেও টেনে নেয় নিজের দিকে, ফলে দুজনেই তলিয়ে যায় সেই অতলস্পর্শী খাদে। পরদিন সকালে পুলিশ নিচে গিয়ে তল্লাশি চালিয়ে দুটো লাশ আবিষ্কার করে। ততক্ষণে লাশ দুটোর অনেকটাই মাংস খুবলে খেয়ে গিয়েছিল জঙ্গলি জানোয়ারে। মেয়েটার মুখে তো মাংসের লেশ মাত্র ছিল না, আর তার খুলিটা ফেটে চৌচির হয়ে গিয়েছিল। বাজ পাখিগুলো সম্পর্কে জিজ্ঞাসা করাতে সুজন বলল যে ওগুলো নাকি সেই ছোট মন্দিরের অধিষ্ঠাত্রী ব্যাঘ্রবাহিনী বনদেবীর অনুচর। স্থানীয় লোকেদের বিশ্বাস যে ওরা বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করে থাকে। ঘটনাটা শোনার পর আমরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। গাড়ি চলতে লাগলো পাইনের ছায়া ঘেরা নির্জন পাহাড়ি রাস্তা ধরে। তারপর এক সময় পরিমলই নিস্তব্ধতা ভাঙল। সে এতক্ষণে তার ছেঁড়া জ্যাকেটটাকে খুলে পাশে রাখতে রাখতে সুজনকে হিন্দিতে জিজ্ঞাসা করলো, কিন্তু সুব্বাজি, এত সব কথা আপনি জানলেন কিভাবে? উত্তরে সুজন সুব্বা রহস্যময়ভাবে হেসে বলল, क्योंकि मैं ही हूँ उस लड़की का प्रेमिक। বলেই সে আমাদের চোখের সামনেই ড্রাইভারের সিট থেকে অদৃশ্য হয়ে গেল। অথচ গাড়ি দিব্যি চলছে, আর স্টিয়ারিংটাও এদিক ওদিক ঘুরছে। আমরা আতঙ্কে গাড়ির দরজার সাথে সিটিয়ে গেলাম। সামনের রাস্তাটা পাহাড়ের গা ধরে ডান দিকে বাঁক নিয়েছে, কিন্তু স্টিয়ারিং তো সেদিকে ঘুরছে না। গাড়িটা সোজা ছুটে চলেছে খাদের দিকে। পরিমল চিৎকার করে বলল, ঝাঁপ দে, গাড়ির দরজা খুলে শিগগির ঝাঁপ দে সবাই। ওর চিৎকারে যেন আমাদের ঘোর কেটে গেল। সবাই একসাথে গাড়ির দরজা খুলে লাফিয়ে পড়লাম। রাস্তার পাশে বড় বড় ঘাস থাকায় পরিমলের আর আমার বিশেষ আঘাত লাগলো না, কিন্তু রমেন পড়েছে পিচ রাস্তার উপর, পড়েই গড়িয়ে গেছে। সে তার হাঁটুটা চেপে ধরে যন্ত্রণায় কাঁদরাতে লাগলো। কিন্তু সেদিকে নজর দেওয়ার আগেই আমার চোখ চলে গেছে গাড়ির দিকে। সেটা কিন্তু খাদে গিয়ে পড়ল না, শেষ মুহূর্তে ডান দিকে বাঁক নিয়ে পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল।
আর তার ঠিক আগেই আমি দেখতে পেলাম ড্রাইভারের সিটে বসে আছে সুজন সুব্বা। শুনছিলেন সুইসাইড পয়েন্ট। কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে আরও একটি আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হবে জটায়ু স্টোরিজ।